ক্লাস একাদশ শ্রেণীর বাংলার সাহিত্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো এই বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যাওয়ার আগে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাগ আছে সেই সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন। তো আমরা জানি এই বাংলা সাহিত্যের ইতিহাসের যুগকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাচীন যুগ, যার সময়কাল হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দী খ্রিস্টীয়। তারপরে আসছি মধ্যযুগ, যার সময়কাল হচ্ছে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী, এবং আধুনিক যুগ হচ্ছে অষ্টাদশ শতক থেকে বর্তমান সময় পর্যন্ত। তো এখন একটা বিষয় হচ্ছে এই যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের মাঝখানে একটা সময়ের গ্যাপ আছে, ত্রয়োদশ ও চতুর্দশ শতক। তো খ্রিস্টীয় ত্রয়োদশ এবং চতুর্দশ শতককে আলাদা কেন রাখা হয়েছে, কিংবা এই সময়কে বলা হচ্ছে অন্ধকারময় যুগ? তার কারণ হচ্ছে এই সময় মুসলিম অ্যাটাক হয়েছিল এবং যে আর্থ সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যে অস্থিরতা তৈরি হয়েছিল, যার ফলে এই সময় অর্থাৎ এই ত্রয়োদশ ও চতুর্দশ শতকে কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি, অর্থাৎ কোনো সাহিত্যিক টেক্সট আমরা সেরকম ভাবে খুঁজে পাই না। এই কারণে এই সময়কালকে বলা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ। এবং আমরা জানি 1203 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নবদ্বীপে আক্রমণ করে এবং লক্ষণ সেনকে পরাজয় করে, এবং এইভাবে বাংলায় ধীরে ধীরে তুর্কি শাসন বা বাংলায় ধীরে ধীরে মুসলিম শাসনের আগমন ঘটেছিল। তো এই হচ্ছে একটা আর্থসামাজিক প্রেক্ষাপট। এবার আসি, তো এখন আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে ধরে ধরে আলোচনা করব, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। ফার্স্ট হচ্ছে, কে এই কাব্যের পুঁথি আবিষ্কার করেন? 1909 খ্রিস্টাব্দে শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট, কে আবিষ্কার করেছিলেন, কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন? 1909 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। কে করেছিলেন? না, শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয়। কোথা থেকে করেছিলেন? বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে করেছিলেন। এবং কার বাড়ি থেকে করেছিলেন? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই কাব্যের পুঁথি পাওয়া যায়, এবং এটি হচ্ছে রাধা কৃষ্ণ লীলা বিষয়ক একটি আখ্যান ধর্মী কাব্য। ঠিক আছে, এবং প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয়ের সম্পাদনাতেই এটি বই আকারে প্রথম পাবলিশ হয়েছিল। তো পরীক্ষায় কোশ্চেন আসবে যে কোথা থেকে কত খ্রিস্টাব্দে এটি বই আকারে প্রথম পাবলিশ হয় এবং এর সম্পাদনা কে করেছিলেন? অ্যান্সার হবে 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয় নিজেই করেছিলেন, এবং শ্রীকৃষ্ণ কীর্তন নামে এটার বই হিসাবে পাবলিশ হয়েছিল, এবং সেটি হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এই পুঁথির ভেতরে একটা চিরকুট পাওয়া গেছিল, একটি গ্রন্থের চিরকুট পাওয়া যায়। তো সেই চিরকুটে একটা নাম ছিল, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তো অনেকে মনে করছেন, অনেক গবেষক মনে করছেন যে এই পুঁথিটির আসল নাম হওয়া উচিত ছিল, বা এই গ্রন্থের আসল নাম হওয়া উচিত ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কিন্তু এই যে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি, এটি সম্পাদকেরই দেওয়া। তিনি বিচার বিশ্লেষণ করে এই কাব্যের বিষয়বস্তু অনুযায়ী এই নামকরণটি করেছেন। কিন্তু পরীক্ষায় একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটিতে কোন নামটি নিয়ে, বা পুঁথির কোন নামটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে, বা এই পুঁথির কোন নামটি নিয়ে গবেষক মহলে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেটি হচ্ছে এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই নামটি নিয়ে, খুব ইম্পর্টেন্ট। তারপর আসি, এটি কোন সময়ের রচনা, বা এই সাহিত্যিক নিদর্শনটি থেকে আমরা কোন বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের কোন ভাষার নিদর্শন আমরা ঠিক পাই এই পুঁথিটি থেকে। তো এই পুঁথিটি পর্যালোচনা করলে আমরা যে ভাষার নিদর্শন পাই সেটা হচ্ছে আদি মধ্য বাংলা। ঠিক আছে, আদি মধ্যযুগের, অর্থাৎ মধ্যযুগের আদি পর্বের বাংলা ভাষা বা আদি মধ্য বাংলার নিদর্শন কিন্তু আমরা এই পুঁথিটি থেকে পাই। একটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই অনুমান করা হয় যে এই পুঁথিটির রচনাকাল কত খ্রিস্টাব্দে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কত সালে মনে করা হয় এই পুঁথিটি লেখা হয়েছিল। তো এই পুঁথির বাংলা ভাষার যে নিদর্শন রয়েছে, এই পুঁথিতে যে বাংলা ভাষাটার উল্লেখ রয়েছে, সেটা পর্যালোচনা করলে এটা বোঝা যায়, গবেষক মহলরা এটা বুঝেছেন যে এই পুঁথিটি আসলে, বা এই পুঁথিটি লেখা হয়েছিল চতুর্দশ শতকের শেষ দিকে কিংবা পঞ্চদশ শতকের শুরুর দিকে। খুব ইম্পর্টেন্ট, যে চতুর্দশ শতকের শেষ দিকে কিংবা পঞ্চদশ শতকের প্রথম দিকে। এবার আসি, যে এই অনন্ত এই যে কাব্যটি লেখা হয়েছে, এখানে
তিনটে ভণিতা আমরা পাই। ভণিতা বলতে যে এর রাইটার আসলে কে। তো এই রাইটাররা এই যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের অধিকাংশ লেখাতে রাইটাররা তাদের নিজেদের পরিচয় কাব্যের মধ্যে মাঝে মাঝে ঢুকিয়ে দিতেন। তো এই যে ঢুকিয়ে দিতেন কাব্যের পরিচয়, তাদের নিজেদের পরিচয় কাব্যের মধ্যে বা কবিতার মধ্যে, এটাকে আমরা ভণিতা বলি। তো এইরকম এই কাব্যে তিনটে ভণিতা পাওয়া যায়। সেখানে নাম আছে তিনজনের, একটা হচ্ছে কবি বড়ুচণ্ডীদাস, একটা হচ্ছে অনন্ত বড়ুচণ্ডীদাস, একটা হচ্ছে চণ্ডীদাস। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কটি ভণিতা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পাওয়া যায়। অ্যান্সার হবে তিনটি, বড়ুচণ্ডীদাস, অনন্ত বড়ুচণ্ডীদাস এন্ড চণ্ডীদাস। তো এখন কথা হচ্ছে যে প্রপার আমরা প্রায় বলে থাকি যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা। তো আমরা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে বলে থাকি যে বড়ুচণ্ডীদাসের লেখা। তো অ্যান্সার ওটাই হয় যে বড়ুচণ্ডীদাস এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লিখেছেন। আর এরপর আসি, এই যে বড়ুচণ্ডীদাস, মনে করা হয় এই বড়ুচণ্ডীদাস সংস্কৃত ভাষায় খুব অভিজ্ঞ পণ্ডিত ছিলেন এবং মনে করা হয় তিনি দুটি গ্রন্থ থেকে খুব ভালোভাবে এর উপাদান অর্থাৎ তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপাদান সংগ্রহ করেছেন। সেই দুটি গ্রন্থের নাম হচ্ছে ভাগবত পুরাণ, একটা হচ্ছে ভাগবতী পুরাণ, একটা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ। খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভাগবত পুরাণ থেকে এবং আরেকটা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ থেকে তিনি কিন্তু উপাদান সংগ্রহ করেছেন। এবার একটা বিষয় যে এই যে কাব্যগ্রন্থটা যে তিনি লিখলেন বা এই কাব্যটা যে তিনি লিখলেন, এই কাব্যের প্রধান তিনটি বিষয় খুব ইম্পর্টেন্ট ছিল। তো পরীক্ষায় প্রায় কোশ্চেনটা দেবে, যেহেতু এমসিকিউ সিস্টেম, তো সেখানে এমসিকিউতে কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে যে এই যে তার রচনা, এই রচনার প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য বা প্রকৃতি কি ছিল। এটি হবে হচ্ছে সংলাপধর্মী নাটক এবং আখ্যান কাব্য এবং গীতি কবিতার মিশ্রণ। অর্থাৎ তিনটি টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সংলাপধর্মী নাটক, 2 নম্বর হচ্ছে আখ্যান ধর্মিতা, আর 3 নম্বর হচ্ছে গীতি কবিতার মিশ্রণে এই কাব্যটি লেখা হয়েছিল বলে মনে করা হয়। এবার কোশ্চেন হচ্ছে এই যে কাব্য, এখানে কটি খণ্ড আছে। খুব ইম্পর্টেন্ট যে এই কাব্যে মোট কটি খণ্ড আছে। তো এই কাব্যে আছে মোট 13টি খণ্ড। 13টি খণ্ড সেটা হচ্ছে বলছি যে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন, যমুনা, হার, বান, বংশী ও রাধা বিরহ, এই 13টি খণ্ডে এই কাব্যটি কিন্তু লেখা হয়েছে। তো এখন কোশ্চেন আসে যে এই যে 13টি খণ্ড আছে, এই খণ্ডের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট খণ্ড কোনটি। এটি মনে করা হয় যে রাধা বিরহ, এই শেষ খণ্ডটিকে মনে করা হয় সব থেকে উৎকৃষ্ট। এবং আরেকটা কোশ্চেন আসে যে এই 13টি খণ্ডের মধ্যে কোন খণ্ডকে মনে করা হয় যে প্রক্ষিপ্ত বা পরবর্তীকালে সংযোজন করা হয়েছিল এই রাধাকৃষ্ণ কীর্তন কাব্যে। তো এটি মনে করা হয়, এই অ্যান্সারটি হবে যে রাধা বিরহ এই শেষ পার্ট বা শেষ খণ্ডে। আর একটা কোশ্চেন হয় যে এই 13টি খণ্ডের মধ্যে বা এই 13টি পার্টস এর মধ্যে কোন খণ্ডে খণ্ড কথাটি মেনশন নেই, কোন খণ্ডে খণ্ড কথাটির উল্লেখ নেই। অ্যান্সার হবে এই রাধা বিরহ। ঠিক আছে, এবার আসি এই যে এই কাব্যের মূলত 3টে চরিত্র আছে। 3টে চরিত্র এই কাব্যে উক্তি প্রত্যুক্তির মাধ্যমে এই কাব্যটাকে ফুটিয়ে তুলেছে। এই 3টি চরিত্রকে রাধা, কৃষ্ণ এবং বড়াই। কে হবে? রাধা, কৃষ্ণ এবং বড়াই। আর একটা কোশ্চেন আসতে পারে যে এই কাব্যটি মূলত আসলে উক্তি প্রত্যুক্তিমূলক, অর্থাৎ একজন বলছে তারপর আরেকজন চরিত্র কথা বলছে, তারপর আরেকজন চরিত্র কথা বলছে, কিন্তু সেটা করা হয়েছিল পুরোটা কাব্যের আকারে, কাব্যের ঢঙে। পুরোটা কিন্তু আধুনিক যুগের নাটকের কনসেপ্ট আমরা যেমন জানি ঠিক তেমন ভাবে নয়। এরপর আসি কি কি ছন্দ লক্ষ্য করা যায় এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। তো খুব ইম্পর্টেন্ট এটা, কি কি ছন্দ। তো প্রধানত পয়ার ও ত্রিপদী, পয়ার ও ত্রিপদী ছন্দ কিন্তু লক্ষ্য করা যায় এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। তো এই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আরেকটা কোশ্চেন যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন ঘটনাকে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্ম থেকে মথুরা যাওয়া পর্যন্ত, মথুরার প্রবাস পর্যন্ত কাহিনীটিকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আবার বলছি যে কৃষ্ণের জন্ম থেকে মথুরার প্রবাস অর্থাৎ মথুরায় গমন করা পর্যন্ত এই কাহিনীটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে একটা সামান্য ধারণা। আশা করছি যে এই ভিডিওটা দেখলে এই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা চলে আসবে যে মধ্যযুগের অর্থাৎ আদি মধ্যযুগে বাংলা সাহিত্যের একমাত্র এবং অন্যতম প্রধান নিদর্শন কিন্তু এই বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য।